প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ট্রান্সফরমেশন। এখানে অনেক রুলস আছে। আমরা সেগুলোর পার্ট বাই পার্ট আলোচনা করব। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অনেকগুলো নিয়ম আছে। এর মধ্যে আমরা আজকে দো, অলদো, ইভেন দো, এইটা হলো কমপ্লেক্সের স্ট্রাকচার। আর কম্পাউন্ডের স্ট্রাকচার হচ্ছে বাট। আর সিম্পলের স্ট্রাকচার হচ্ছে ইন স্পাইট অফ, অবলিক, ডেসপাইট। অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জাস্ট আমরা একটা ইস্যুর উপরেই আজকে আলোচনা করব, যে দো অলদো দিয়ে কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, এবং সেটা বাট দিয়ে কিভাবে কম্পাউন্ড হয়, এবং ইনস্পাইট বা ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এটা দিয়ে সিম্পল করতে হয়। তো তোমরা যদি আমার চ্যানেলটা এর আগে সাবস্ক্রাইব করে থাকো, ধন্যবাদ। আর যদি না করে থাকো, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইটুকু অনুরোধ তোমাদের প্রতি রইল। আমি চেষ্টা করব তোমাদেরকে জিনিসগুলো সোজা করে পরীক্ষার উপযোগী করে দেওয়ার, এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করবে লাইক কমেন্ট করে, যাতে তোমার চ্যানেলটা প্রমোট হয়। উইন উইন সিচুয়েশন। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাস ক্লিয়ারলি। সো, এবং আরেকটা জিনিস, আমাদের প্রত্যেকটা এখন এপিসোডের আমাদের আগেরগুলো আমি কভার করছি, যে আস্তে আস্তে এটা করে কুইজ থাকবে নলেজ টেস্টের জন্য। তোমরা অবশ্যই কমেন্ট সেকশন বা ডেসক্রিপশন সেকশনের মধ্যে এই এই কুইজ লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সেটাতে ক্লিক করে নিজের আন্ডারস্ট্যান্ডিংটা যাচাই করে নেবে। আশা করি পরীক্ষার সময় এটা একটা ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় প্রায় সময় থাকে এই দো, অল দো, বাট, ইনস্পাইট অফ, ডেসপাইট এর ব্যবহার। তো বলে রাখি, আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা পার্ট নিয়ে কথা বলবো। তার আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে একটু জাস্ট ব্রিফ করি। সিম্পল সেন্টেন্স হচ্ছে যেটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটাই ক্লজ ইন্ডিপেন্ডেন্ট হিসাবেই থাকে। আমরা তাকে ইন্ডিপেন্ডেন্ট বলবো, যেহেতু আর কোনো ক্লজ থাকে না। আর কম্পাউন্ডের ক্ষেত্রে দুইটা একাধিক ক্লজ থাকে, কিন্তু সেই ক্লজগুলোকে আমরা বলি কোঅর্ডিনেটিভ ক্লজ। অর্থাৎ একজন আর একজনের সাথে জাস্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জোড়া থাকে, এবং দুইটা ক্লজে ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ দুইটা ক্লজ এর মধ্যেই সাবজেক্ট ভার্ব থাকে, এবং সেগুলো দিয়ে তারা ইন্ডিপেন্ডেন্টলি সেটা দিয়ে মিনিং আসে। অর্থাৎ সেটাতে যেমন বলি, যদি বলি আমি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখন যদি আমি শুধু বলি হি ইজ পোর, এটাতে কিন্তু মিনিংটা কমপ্লিট হয় যে সে গরিব। আবার যদি বলি হি ইজ অনেস্ট, সে সৎ, এটাতেও মিনিং কমপ্লিট হয়। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো যে এটার যে ক্লজ দুইটা থাকবে তারা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একজন আরেকজনের সাহায্য ছাড়াই আহ, তারা মিনিংটা দিতে পারবে। এবং তোমাদের সহজ বুদ্ধি হচ্ছে, এই যে ফ্যান বয়েজ একটা অ্যাক্রোনিয়াম আছে, এফ এ ফর, এতে অ্যান্ড, এন এ নর, বিতে বাট, ওতে অর, ওয়াই ইয়েট, এস এ সো। এইগুলো দিয়ে যদি আমরা দুইটা ক্লজ জোড়া দেওয়া দেখি, আমরা ধরে নেব এটা কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং কম্পাউন্ডকে বোঝা আমাদের জন্য ইজি হয়ে গেল। তো যদি কম্পাউন্ড এগুলো ছাড়া অন্য কিছু কনজাংশন, বিকজ, সিন্স, দো, অলদো, অনেক রকম কিছুই আছে যেটা দিয়ে জোড়া দেওয়া যায়, সেগুলোকে তখন আমরা ওগুলো কমপ্লেক্স বলবো যদি একাধিক ক্লজ থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো কি, একটা মেন ক্লজ থাকে, আর অন্যগুলো থাকে সাবঅর্ডিনেট। অর্থাৎ মেন ক্লজের টাকে বাদ দিলে অন্যগুলোর আর কোনো মিনিং থাকে না। যেমন যদি বলি দো হি ইজ পুর, শুধু যদি এইটুকু বলি দো হি ইজ পুর, যদিও সে গরিব, তখন কিন্তু প্রশ্ন আসবে যে যদিও সে গরিব তাহলে কি হয়েছে। তারপরে কিন্তু একটা ইনকমপ্লিট ভাব আছে, তখন সেটাকে বলতে হচ্ছে আমরা যে দো হি ইজ পুর, তখন পরেরটুকু কমপ্লিট করে বলতে হচ্ছে আমরা ইজ অনেস্ট। এইরকম একটা ক্লজ যখন আরেকটা ক্লজের সাহায্য ছাড়া পুরোপুরি মিনিং দিতে পারে না একটা সেন্টেন্সে, তখন সেটাকে আমরা কমপ্লেক্স বলি। তো আমরা আজকে শিখবো দো, দো অল দো যদি দিয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। প্রথম কথা, দো বা অল দো দিয়ে যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন
এই কমপ্লেক্স সেন্টেন্সকে তাহলে কি করতে বলতে পারে? বলতে পারে যে তুমি হলো ইয়ে করো, কম্পাউন্ড করো অথবা সিম্পল করো। তো সোজা কথা, দো অলদো থাকলে আমাকে যদি কম্পাউন্ড করে তাহলে তাহলে আমাকে বাট ব্যবহার করব আমি। তাহলে দো অলদো থাকলে কম্পাউন্ড করতে আমি ব্যবহার করব বাট, আর সিম্পল ব্যবহার করার সময় আমি করব ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ইন স্পাইট অফ আর ডেসপাইট একই জিনিস। তাহলে আমরা কি শিখলাম? এদের মধ্যে তাহলে ইন্টারচেঞ্জ হবে। যদি কম্পাউন্ড থাকে আমরা দেখি বাট দিয়ে, তাহলে বাটওয়ালা কম্পাউন্ড একটা বাক্যকে যদি আমাকে সিম্পল করতে হয় তাহলে আমাকে ডান দিকে যেতে হবে, ইন স্পাইট অফ ডেসপাইট করতে হবে। আর যদি কমপ্লেক্স করতে বলে তাহলে আমাকে দো অল দো ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট একটা বাক্য, সিম্পল বাক্য থাকে, সেটাকে যদি আমি উম, বলে যে কম্পাউন্ড করো তাহলে আমি এটাকে বাট দিয়ে কম্পাউন্ড করব। আর যদি কমপ্লেক্স করতে বলে তাহলে দো অল দো ব্যবহার করে কমপ্লেক্স করব। তাহলে আমরা শিখলাম যে এখানে দো অল দো ব্যবহার করলে কমপ্লেক্স হবে, বাট ব্যবহার করলে কম্পাউন্ড হবে, আর ইনস্পাইট অফ ডেসপাইট ব্যবহার করলে সিম্পল হবে। এই তিনটার মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হবে। আজকের এই আলোচনা আমরা একটু স্ট্রাকচার গুলো দেখি, তাহলে পরে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট, দো অল দো থাকছে স্ট্রাকচার ফার্স্ট ওয়ানে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, আবার সাবজেক্ট ভার্ব এখানে কমা দিয়ে জয়েন করা থাকে। যেমন এখানে দেখো, দো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট। যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম, তবুও আমরা বাইরে গিয়েছিলাম। তো এখানে দেখো দো আছে, তারপরে এই একটা ক্লজ ইট ওয়াজ রেইনিং, এখানে দেখো ওয়াজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এটা সাবজেক্ট ইট, এটা একটা ক্লজ। উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম, এখানেও সাবজেক্ট আছে, ওয়েন্ট ভার্ব আছে, ভিটু আছে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম আমরা? যে দো আছে এখানে এবং এক ক্লজের পর একটা কমা, আবার আর একটা ক্লজ। ঠিক একইভাবে দো আর অলদো কিন্তু একই জিনিস, আমরা দো ব্যবহার করতে পারি, অলদো ব্যবহার করতে পারি। অলদো হি স্টাডিড হার্ড হি ফেল্ড, অলদো হি স্টাডিড হার্ড হি ফেল্ড, তাহলে এটা হলো একটা কমপ্লেক্স বাক্য, কারণ কি এখানে অলদো আছে। ঠিক একইভাবে আর একটা স্ট্রাকচার আমরা যদি দেখি, দো অলদোর পরে সাবজেক্ট বি ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, আর অনেক সময় কি থাকে এটাতে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, বি ভার্ব না এমনি ভার্ব। যেমন এখানে ইট ওয়াজ রেইনিং, মেন ভার্ব রেইন আছে, এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস ছিল, এটা সিম্পল পাস্ট ছিল, স্টাডিড ভার্ব আছে এখানে। আর আরেকটা স্ট্রাকচার আমরা যদি দেখি, দো অলদোর পরে সাবজেক্ট থাকে, তারপরে বি ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে। যেমন দো হি ইজ পোর, এখানে দেখো এখানে পোরটা অ্যাডজেক্টিভ আর ইজটা বি ভার্ব। হি ইজ অনেস্ট, অলদো শি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, শি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তবুও সে কাজটা কমপ্লিট করেছিল। এগুলো সব কমপ্লেক্স বাক্য, কিন্তু গঠনটা আমরা দেখতেছি যে এখানে বি ভার্বের পরে, এখানে ইজ এর পরে আছে অ্যাডজেক্টিভ, ওয়াজ এর পরে অ্যাডজেক্টিভ, এখানে ওয়াজ এর পরে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়? তাহলে বার দিয়ে জয়েন হবে। কোন বাক্যগুলো? যদি সিম্পলে যদি আমরা পাই ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, আর যদি কমপ্লেক্সে পাই আমরা দো অল দো, তাহলে বুঝবো কম্পাউন্ড করতে হলে আমাকে বাট ব্যবহার করতে হবে। যেমন হি ইজ পুর বাট অনেস্ট, তাহলে আমি কি করেছিল, দো হি ইজ, ওখানে ছিল দো হি ইজ পুর কমা হি ইজ অনেস্ট, তা আমি যখন বাট দিলাম, দিলে দোটা উঠে গেল, জাস্ট বাট দিয়ে জয়েন করে দিলাম। তো এখানে কিন্তু হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এটা দিলেও হবে, আবার শুধু অনেস্ট দিলে হবে, কারণ এখানে যেহেতু একই সাবজেক্ট একই ভার্ব, হি ইজ পুর হি ইজ অনেস্ট, এই জন্য একটা অমিট করে দেওয়া হয় পরেরটাই। অ্যাকচুয়ালি এটা বাক্যটা হলো হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। শি ওয়াজ টায়ার্ড বাট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এইখানে তাহলে এইটার আসলে দো শি ওয়াজ টায়ার্ড শি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে দো অল দো ব্যবহার হয়েছিল বলে আমি এখানে বাট দিলাম, বাট দিয়ে জয়েন করলাম। আর শি এখানেও আছে সাবজেক্ট, এখানেও একটা সাবজেক্ট ব্যবহার করলে পরেরটার সাবজেক্ট না ব্যবহার করলে সেম সাবজেক্ট, যেহেতু বাক্যটা সুন্দর হয়। ইট ওয়াজ রেনিং বাট উই ওয়েন্ট আউট, এখানে দুইটা সাবজেক্ট আলাদা, এখানে ইট আলাদা, এখানে উই আলাদা, এই জন্য দুইটা সাবজেক্টে আছে। আর আগেরটা শি টায়ার্ড ছিল, শি কমপ্লিটেড ওয়ার্ক, কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তবুও সে কাজটা করেছিল, তো একই সাবজেক্ট শি, এই জন্য শি অমিট। হি স্টাডিড হার্ড বাট ফেল্ড, যেখানে অমিট, হি স্টাডিড হার্ড বাট হি ফেল্ড, তো হি দরকার নেই, যেহেতু একই সাবজেক্ট, দুই জায়গায় রিপিট করার দরকার নেই, সেম। তাহলে আমরা কি শিখলাম? যে দো অলদো থাকলে বার দিয়ে আমাদের কম্পাউন্ড করতে হবে, আর বার থাকলে আমরা ঠিক ওটাকে অপোজিট দো অলদো দিয়ে কনভার্ট করব। তাহলে সিম্পল করার সময় তাহলে আমাদের স্ট্রাকচার কি? ইন স্পাইট অফ এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটাকে আইএনজি করতে হবে, আর যদি বি ভার্ব থাকে তাহলে বি এর বিং হবে,
বি এর সাথে আইএনজি, আর যদি ভার্ব টু হ্যাভ থাকে তাহলে হ্যাভ এর সাথে আইএনজি। এটা হচ্ছে রুল। যেমন ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এখানে দুইভাবে করা যায়, এটা এইভাবে করা যায়, আবার কি লেখা যায় এখানে, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। দুইটা ফরম্যাট, একটা হলো আমি কি পড়ছিল ইনস্পাইট অফ বিং অ্যাডজেক্টিভটা রেখে দিলাম, আমি বি ভার্বকে আইএনজি করলাম, আর একটা হলো অ্যাডজেক্টিভটাকে আমি নাউন করে দিলাম, পোরকে পোভার্টি করে নিলাম, আর তখন তার আগে একটা পজিটিভ কেস দিলাম, হিজ পোভার্টি, যেহেতু সাবজেক্টটা হি। দুইটা ফরম্যাটই করা যায়। তাহলে ডেসপাইট বিং টায়ার্ড শি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে এটা আমরা কি বলতে পারি, ইনস্পাইট অফ বিং টায়ার্ডও বলা যেতে পারে, সেম জিনিস। ইন স্পাইট অফ দ্য রেন উই ওয়েন্ট আউট, অথবা এটা কিন্তু বলা যেতে পারে এরকম, ইন স্পাইট অফ রেইনিং, সরি আর এ আই এন আই এন জি, ইন স্পাইট অফ আর এ আই এন আই, ইন স্পাইট অফ রেইনিং উই ওয়েন্ট আউট, সেম জিনিস। তাহলে আমরা কি শিখলাম, যে ইনস্পাইট অফ এর পরে ভার্ব থাকলে সেটাকে আইএনজি করতে হবে, অথবা এটা ক্লজ করে দিতে হবে নাউন, নাউন প্রোনাউন বসিয়ে, যেমন এখানে, যেমন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে ইনস্পাইট অফ হিজ প্রপার্টি এটা করা যেতে পারে, অথবা ইনস্পাইট অফ বিং পোর, ইনস্পাইট অফ বিং পোর, দুইটাই রাইট। দো শি ইজ ইল শি অ্যাটেন্ডেড স্কুল, এখানে আমরা করতে পারি ইনস্পাইট অফ বিং ইল, অথবা ইনস্পাইট অফ হার ইলনেস। দো হি ইজ উইক, এটা ইনস্পাইট অফ হিজ, ইনস্পাইট অফ বিং উইক, অথবা ইনস্পাইট অফ হিজ উইকনেস, সেম। তাহলে ডেসপাইট থাকলে তখন ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, দুটো একই জিনিস, সেম স্টাইলে। তাহলে হ্যাজ থাকলে কি হবে, ইনস্পাইট অফ, এই যে হ্যাজ মানি মানে হিজ মানি, এটা করা যেতে পারে, অথবা ইনস্পাইট অফ হ্যাভিং মানি। যেমন এখানে আমি উদাহরণটা যদি দেখি, এখানে যে দো হি হ্যাজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, তো ইনস্পাইট অফ হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, অথবা এখানে বলা যেতে পারে যে ইন স্পাইট অফ হ্যাভিং ওয়েলথ হি ইজ আনহ্যাপি, দুইটাই রাইট। অর্থাৎ আমি এই হ্যাজ, এটাই মূল ভার্ব, তাহলে হ্যাজকে যেহেতু হ্যাভ, হ্যাভ ভার্বের গ্রুপ, ভার্ব টু হ্যাভ, কাজে হ্যাভের সাথে আইএনজি, পরে আমি এই যে অ্যাডজেক্টিভ রেখে দিলাম, অথবা নাউনটা রেখে দিলাম, অথবা আমি কি করতে পারি, এইভাবে করতে পারি, হিজ ওয়েলথ ইন স্পাইট অফ, দুইটাই রাইট। সেম, দো হি ওয়ার্ক হার্ড হি ফেল্ড, তাহলে এখানে ইনস্পাইট অফ, এই যেখানে মূল ভার্ব আছে ওয়ার্ক, তাহলে ওয়ার্কের সাথে আইএনজি, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড কমা হি ফেল্ড। শি প্র্যাকটিস রেগুলারলি শি লস্ট দ্য ম্যাচ, ডেসপাইট প্র্যাকটিসিং রেগুলারলি, অথবা ইন স্পাইট অফ প্র্যাকটিসিং রেগুলারলি শি লস্ট দ্য ম্যাচ। তারপরে কি আছে, যদি বাক্য দেখি, যে দেয়ার দিয়ে শুরু, দো দেয়ার ওয়াজ হেভি রেন, এই টাইপের, দো দেয়ার ওয়াজ হেভি রেন দি ম্যাচ কন্টিনিউ, তাহলে ইন স্পাইট অফ দ্য হেভি রেন, অথবা এখানে ইন স্পাইট অফ বিং হেভি রেন, এটাও করা যাবে, দ্য ম্যাচ কন্টিনিউড, সেম। যদি দেখি এরকম, দো ইট ওয়াজ ডিফিকাল্ট শি সলভ দ্য প্রবলেম, ইন স্পাইট অফ দ্য ডিফিকাল্টি, অথবা এখানে বলা যেত ইন স্পাইট অফ বিং ডিফিকাল্ট হি সলভ দ্য প্রবলেম। আর যদি ক্যান কুড মে মাইট থাকে, এখানে একটু ব্যতিক্রম আছে, তখন যদি এরকম থাকে, দো হি কুড সুইম হি ড্রাউন্ড, যদিও সে সাঁতার কাটাতে পারতো তারপরে সে ডুবে গিয়েছিল, তাহলে এখানে হবে ইন স্পাইট অফ বিং অ্যাবল টু, এটুকু ব্যতিক্রম মনে রাখবা, ইন স্পাইট অফ বিং অ্যাবল টু, অথবা ডিসপাইট বিং অ্যাবল টু, তারপরে মূল ভার্ব থেকে সুইম হি ড্রাউন্ড, তাহলে ইন স্পাইট অফ বিং অ্যাবল টু হি ড্রাউন্ড, দো she could sing well, she was nervous. Despite being able to sing well, she was nervous. আর যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে আমরা বিং ব্যবহার করব। এখানে দেখো, দো হি ওয়াজ পানিশড, এটা প্যাসিভে আছে, যে ওয়াজ ওয়ার আছে, ভি3 আছে। হি ডিড নট চেঞ্জ, তাহলে ইন স্পাইট অফ বিং পানিশড হি ডিড নট চেঞ্জ, এই বি ভার্বকে তখন আইএনজি করে দিব, আর পরে ভি3টা থেকে যাবে। দো শি ওয়াজ ইনভাইটেড, যদিও সে আমন্ত্রিত হয়েছিল, শি ডিড নট অ্যাটেন্ড, সে যোগ দেয়নি প্রোগ্রামে,
তাহলে ডেসপাইট বিং অ্যাটেন্ডেড, তাহলে ওয়াজ আছে এখানে বি ভার্ব আর সাথে আইএনজি আমরা ভিতরে রেখে দেব। তাহলে ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি আছে যেটা লাগবে। অ্যাডজেক্টিভ পোর এর হচ্ছে নাউন প্রপার্টি, রিচ ওয়েলথ বা রিচেস, ইলনেস উইকনেস, কেয়ারলেস কেয়ারলেসনেস, কেয়ারলেস নেগলিজেন্স, ডিফিকাল্টি, ডেঞ্জার, হাঙ্গার, থার্স্টি, টায়ার্ডনেস, অ্যাবসেন্স, বিজিনেস, অনেস্টি, ব্রেভারি, ওয়াইজডম। তাহলে গোল্ডেন রুল হলো কি, অল দো থাকলে পারা আমরা তারপরে ফুল ক্লজ হবে, কমা দিয়ে আর একটা ক্লজ হবে, বার দিয়ে জয়েন করতে হবে দুইটা ক্লজকে, তখন দিয়ে কম্পাউন্ড করতে হবে। তাহলে দো অল দো থাকলে এটা কমপ্লেক্স, বার তখন আমরা কম্পাউন্ড করব বার দিয়ে জয়েন দিয়ে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তখন। আর আমরা যদি সিম্পল করি তখন ইনস্পাইট অফ অথবা ডেসপাইট করব। আর এগুলোর পরে ইনস্পাইট অফ ডেসপাইটের পরে হবে হবে হয় একটা নাউন হবে, অথবা প্রোনাউনের পরে আবার যা একটা নাউন হয় একটা ফ্রেজ হবে, অথবা ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু দো অল দো আর বাট একসাথে কিন্তু ব্যবহার হবে না। দো অল দো আর বাট একসাথে একই সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে না, হলে রং। আমরা যদি বলি দো হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, তাহলে কিন্তু ভুল। দো হি ইজ পুর কমা হি ইজ অনেস্ট। তো এই ছিল আলোচনা, আশা করি তোমাদের অবশ্যই তোমরা এটা ক্লিয়ার হবে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে দো অল দো থাকলে আমরা কমপ্লেক্স হবে, আর সেটার কম্পাউন্ড করার সময় বার দিয়ে করব, আর সিম্পল করার সময় ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে করব। তো এই ছিল আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে করে পরবর্তীতে ভিডিও একের পর এক আসবে, আমি দিব, প্রত্যেকটা টপিকস কভার করব আস্তে আস্তে। So thank you very much. Next time we will meet again for with new subjects. Hope for the best. Bye.